যে খবরে ছিলাম সেই খবরেই থাকছি। হাওড়ার কারখানায় গ্যাস সিলিন্ডার লিক করে বিস্ফোরণ, আর তাতেই ছিটকে গেছে আহতদের শরীরের বিভিন্ন অংশ। কয়েকজন শ্রমিক আহত এবং তাদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। সরাসরি চলে যাব প্রতিনিধি দেবাশিসের সঙ্গে কথা বলবো। দেবাশিস, এটা কিসের কারখানা, কিভাবে ঘটলো, কেন গ্যাস সিলিন্ডার লিক হলো? অনেক গ্যাস সিলিন্ডার পড়ে আছে দেখলাম, কি করে পাওয়া যায় গ্যাস সিলিন্ডার এখানে? দেখো, অবশ্যই এই প্রশ্নগুলোই উঠবে, কোথা থেকে এই সিলিন্ডার আসছে, কেন কাটা হচ্ছে। মূলত এই যে কারখানা, এখানে হচ্ছে লোহা কাটাই করা হয়, অর্থাৎ যে স্ক্র্যাপ লোহা সেগুলিকে নিয়ে এসে এখানে কাটাই করা হয়। আজকে দুপুরবেলাও ঠিক সেই যে আমি তোমার সামনে দেখাবো, বাইরে এখনো সিলিন্ডার রাখা আছে। এই সিলিন্ডার, এগুলো হয়তো নতুন সিলিন্ডার। এই ধরনের সিলিন্ডার যারা বাইরে থেকে নিয়ে আসে, এবং বেশ কিছু জায়গায় অভিযোগ রয়েছে চোরাই মাল, যেখান থেকে চুরি হয় এই সিলিন্ডার, সেই চোরাই মাল নিয়ে এসে এখানে কাটাই করা হয়। এই অভিযোগও কিন্তু বিভিন্ন জায়গা থেকে রয়েছে। এবং এমনকি বিস্ফোরণ, যে বিস্ফোরণের ভয়াবহতা এখানকার মানুষজন বলবে। আমি একটা কথা বলবো, বিস্ফোরণ হলো, লোহা ছিটকে কত দূর পড়লো? कम से कम 1 किलोमीटर के दायरे में चारों तरफ गिरा हुआ है लोहा। 3 ठो टुकड़ा हुआ था, 3 ठो लोहे का टुकड़ा, कोई 700-800 मीटर इधर, कोई 700-800 मीटर इधर, मतलब तीनों तरफ गिरा हुआ। कोई नजरदारी नहीं है, ऐसे काम करता है, कोई देखते नहीं है, पुलिस आते कोई देखते नहीं है। नहीं तो काम तो होता है, तो लोहा तो सब एक नंबर में आता है, उसमें तो कोई टेंशन का बात है नहीं। अब रीजन, अब घटना है, किसी के साथ कहीं भी हो सकता है। একদম তুমি বুঝতে পারছো যে প্রায় 1 কিলোমিটার চত্বর ধরে লোহা, যে সিলিন্ডার লোহা কাটা হচ্ছিল, সেই কাটাই লোহা ছিটকে পড়ে, অর্থাৎ সিলিন্ডারের অংশ সেগুলি ছিটকে পড়েছে 500 থেকে 600 মিটার। এমনকি তোমাকে বলছি যে মানুষজন, অর্থাৎ আমার পিছনে যে কারখানা, সেই কারখানা থেকে যেখানে বিস্ফোরণ ঘটেছে সেখান থেকে প্রায় বেশ কিছুটা দূরে এই যে পাঁচিল, অন্য কারখানার পাঁচিল, সেখানে মানুষের দেহাংশের টুকরো এখানে এখনো পর্যন্ত লেগে রয়েছে। অর্থাৎ বিস্ফোরণের যে মাত্রা, তা কিন্তু যথেষ্টই আতঙ্ক ছড়িয়েছিল গোটা এলাকায়। এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনীর র্যাপ নামানো হয়েছে, এবং ভিতরের দিকে আমরা দেখতে পাচ্ছি হাওড়া সিটি পুলিশের ডিসি নর্থ বিপ্লব সরকার, তিনি সেখানে এসেছেন তদন্তে। এবং তার সঙ্গে কিছুক্ষণ আগেই আমরা কথা বলেছি, তিনি বারবার করে বলছেন যে বিষয়টি দেখতে হবে, দেখার পরেই বলবে। তদন্ত চলুক এবং তারপরে বেরোক অন্তত কিভাবে চলে এই কারখানাগুলো এবং কিভাবে চলে, বেআইনি কোনো কাজ আছে কিনা, বেআইনি কোনো সিচুয়েশন ছিল কিনা। আবার রাজনীতির খবরে চলে যাব, কারণ আজকে কেন্দ্রীয় প্রতিনিধি দল একেবারে দক্ষিণ 24 পরগনায় বারবার বিজেপির একাংশের ক্ষোভের মুখে পড়ছে। বিষ্ণুপুরে তাদের দাবি হচ্ছে যে আক্রান্ত হচ্ছেন তারা, কিন্তু পাশে দাঁড়ানোর কেউ নেই। আর বিষ্ণুপুরে একরাশ অভিযোগ হচ্ছে দক্ষিণ 24 পরগনার জেলা সভাপতি অভিজিৎ সর্দারের বিরুদ্ধে। কেন্দ্রীয় প্রতিনিধি দল যাওয়ার পরেই নিজেদের মধ্যে কিরকম আকচাকছি দেখুন বিজেপি কর্মীদের। আর যার বিরুদ্ধে ক্ষোভ অভিজিৎ সর্দার, তিনি কি বললেন দেখুন। আমাকে তো কি ইনফরমেশন দেয়নি যে কেন্দ্রীয় প্রতিনিধি আসবে। আমাদের সমস্যা তো আমাদের মেটাতে হবে। এবার কেন্দ্রীয় প্রতিনিধি দলের হাতে হয়তো সময় ছিল না, ওই জন্য ওরা চলে গেছেন, সেটা তারাই বুঝবেন। আমার কাছে ইনফরমেশন থাকলে আমি নিশ্চয়ই জিজ্ঞেস করতাম, আমাকে কেউ ফোনও করেনি। অভিজিৎ দাস, যিনি তৃণমূলের, মাফ করবেন, বিজেপির প্রার্থী হয়েছিলেন ডায়মন্ড হারবার থেকে, তিনি বললেন যে তার কাছে কোনো রকম খবর ছিল না। কথা বলবো অর্পণের সঙ্গে। অর্পণ, এই অভিজিৎ দাসের সঙ্গে অভিজিৎ সর্দারের সম্পর্কও কি সাপে নেউলে? তিনি বলছেন, অভিজিৎ দাস বলছেন তাকে কোনো রকম খবর দেওয়া হয়নি যে কেন্দ্রীয় প্রতিনিধি দল আসবে। কেন্দ্রীয় প্রতিনিধি দল কিন্তু বেশ কয়েকদিন ধরে ঘুরে বেড়াচ্ছেন গোটা রাজ্যে। একদমই অয়নদা, এটা যেমন একদম ঠিক যে তিনি জানতেন না, এবং তিনি ক্যামেরার সামনেও বললেন যে তিনি জানেন না। কার্যত আমরা সকালে যখন খবর নেওয়ার জন্য তাকে ফোন করি, যেহেতু তিনি ডায়মন্ড হারবারের প্রার্থী বিজেপির, তখনই তিনি জানান যে এ বিষয়ে তিনি কিছু জানেন না। এরপরেই যেটা দেখা গেল যে একের পর এক বিজেপি কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ দেখাতে শুরু করলেন। কারণ এই ভোট পরবর্তী অশান্তি দিকে দিকে যখন বিজেপি কর্মী সমর্থকরা তারা ঘর ছেড়েছেন,
বিভিন্ন জায়গায় তারা আশ্রয় নিয়েছেন। আমতলারও একটি মঞ্জুশ্রী ভিলা আছে, সেখানে তারা আশ্রয় নিয়েছেন। তাদের বক্তব্য, যারা ঘর ছাড়া হয়েছেন তাদেরকে কেন্দ্রীয় নেতৃত্বের সামনে নিয়ে যাওয়া হয়নি। কাদেরকে নিয়ে যাওয়া হয়েছে? যারা ডায়মন্ড হারবারের একাধিক এলাকায় বিজেপি কর্মী রয়েছেন তাদেরকে সাজিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তারা ঘর ছাড়া হননি, কেন্দ্রীয় নেতৃত্ব আসছে এবং সেই কারণেই তাদেরকে সাজিয়ে নিয়ে আসা হয়েছে। এই অভিযোগ, পাল্টা অভিযোগের মাঝেই দেখা গেল যে পার্টি অফিসে তালা মেরে দেওয়া হলো। বিজেপি কর্মী সমর্থকরা তারা সেখানে গেলেন, যারা ঘর ছাড়া রয়েছেন তারা গিয়ে তালা মেরে দিলেন এবং আর এক বিজেপি কর্মী সমর্থক তারা গিয়ে সেই তালা কাটলেন। স্বাভাবিকভাবেই ডায়মন্ড হারবার যে সাংগঠনিক তার মানে জেলা রয়েছে বিষ্ণুপুরে সেই পার্টি জেলার অফিসে তালা মেরে দিলেন যারা আক্রান্ত। দেখুন ছবি, দেখুন আক্রান্ত যারা তারা তালা মেরে দিলেন পার্টি অফিসে। দেখুন সেই ছবি, নতুন ছবি। এতক্ষণ ছিল পার্টি অফিসের বাইরে, এখন একেবারে পার্টি অফিসের ভেতরে। বহু জায়গায় এরকম ভাবে অভিযোগ যে ভোট পরবর্তী অশান্তিতে বিজেপির তৃণমূল স্তরের কর্মীরা মার খাচ্ছেন, কিন্তু নেতৃত্ব সেভাবে পাশে দাঁড়াচ্ছেন না। আর সেই অভিযোগে আক্রান্ত যারা, তারা আজকে তালা মেরে দিলেন। এখানেই শেষ নয়, এর আগে আমতলায় কেন্দ্রীয় প্রতিনিধি দল ঘুরে বেড়াচ্ছেন। তারা তো নামবেন গাড়ি থেকে, তারা তো শুনবেন কথা। বিজেপি কর্মীদের কি অনুরোধ করছেন? বিপ্লব দেবকে গাড়ি দাঁড় করানোর অনুরোধ করছেন। আগের আমতলার ছবিটা দেখাবো, আগের আমতলার ছবিটা। কেন্দ্রীয় প্রতিনিধি দলের গাড়ি থামানোর অনুরোধ করছেন, গাড়ি তো থামালেন, কিন্তু তারপরে বিপ্লব দেবকে কি বলছেন দেখুন মহিলা কর্মী। আসুন, আপনি আসুন। হ্যাঁ, এখানেই তো সন্তান দাদা, জেলা কোঅপারেট করেনি। স্যার আপনি আসুন, চা পিয়ে এখানে আক্রান্ত জেলা সভাপতি আমাদের কোনো খোঁজ নেয়নি, মন্ডল কোনো খোঁজ নেয়নি। আসুন স্যার, আপনি আসুন স্যার, আসতেই হবে। চলো গাড়ি আটকাও। দাদা 5 মিনিটের জন্য, 5 মিনিটের জন্য খালি দেখে যান এখানে সামনে। আপনি 2 মিনিটের জন্য আসুন। আমার নাম অনিমা মান্না, আমাকে মিস ইউজ করা হয়েছে। আমি অনিমা মান্না সাতগাছিয়া 3 নম্বর মন্ডলের প্রেসিডেন্ট ছিলাম, তো এই অযোগ্য জেলা সভাপতি আমাকে বসিয়ে রেখেছেন। আপনি আসুন স্যার 2 মিনিটের জন্য, 2 সেকেন্ড। আপনি এখানে পরিস্থিতি দেখুন। আপনাকে আসতেই হবে স্যার, কোনো মতে গাড়ি ছাড়া যাবে না। নামুন স্যার এখানে। আরে আমরা আক্রান্ত, কেন নামবেন না? আসুন, আপনি আসুন। সরাসরি চলে যাব আবার অর্পণের কাছে। অর্পণ, একবার নামুন। আক্রান্ত আমরা, এখানে কেন্দ্রীয় প্রতিনিধি দল এসে তাহলে বিজেপি কর্মীদের লাভটা কি হলো? একদমই কোনো লাভ হলো না। এবং আমরা যখন বিজেপি মহিলা কর্মী সমর্থকদের সঙ্গে তা কথা বলছিলাম, এখানে স্পষ্ট একটি বিভাজন উঠে আসছে। এক, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে রাজ্য নেতৃত্ব, রাজ্য নেতৃত্বের সঙ্গে জেলা নেতৃত্ব। কারণ যখন তাদেরকে প্রশ্ন করা হলো তারা ফিরবেন কিভাবে, বাড়িতে ফিরবেন কারা, তারা দিশাহারা। তারা বলছেন আমরা কর্মী মানুষ, আমরা তো জানি না, আমরা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পৌঁছাতে পারছি না, আমাদের কাছে জেলা নেতৃত্ব সেইভাবে আসছে না, জেলা নেতৃত্ব আমাদের সঙ্গে যোগাযোগ করতে না। অর্থাৎ জেলা নেতৃত্ব যে কর্মীদেরকে নিয়ে চলবেন সেই বার্তা কিন্তু প্রথম থেকেই দেখা যাচ্ছিল না, কারণ জেলা সভাপতি তাদের সঙ্গে যোগাযোগ করেননি। স্বাভাবিকভাবে এই কর্মীরা তারা দিশাহীন। যেহেতু আমতলা থেকে বারুইপুরের রোড ধরে এই কেন্দ্রীয় প্রতিনিধি দলের কনভয় আসার কথা, তাই শুনেই তারা রাস্তার উপরে গেলেন। রাস্তা আটকে তারা সদস্যদের কাছে তারা আবেদন করলেন যে 2 মিনিটের জন্য হলেও তারা কি অবস্থায় রয়েছে সেটা দেখে যাক, কিন্তু কার্যত দেখে গেলেন না। পরবর্তীতে কি হয়। তবে এই দলে ছিলেন অগ্নিমিত্রা পল, তিনি কি বললেন দেখুন। তিনি বললেন ভুল বোঝাবুঝি হয়েছে। এই অযোগ্য জেলা সভাপতি
অনেকগুলো কর্মসূচি রয়েছে, সন্দেশখালী যাওয়ার আছে, বাসন্তী যাওয়ার আছে, রাত্রে ওনাদের ফ্লাইট আছে, সময় হাতে অত্যন্ত কম, সেই কারণেই একটা জায়গাতেই জমায়েত করা হয়েছিল। কোথাও হয়তো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, ভুল বোঝাবুঝি হয়েছে, আমাদের শীর্ষ নেতৃত্ব আছে, দেখে নেবেন। করা উচিত ছিল না, কিন্তু পরিবার বলি তো, নিজেদেরই ভাই বোন, যে যাই বলুক, আমি দেখে নেবো কি বিষয়টা আছে। চলে যাব সারগাছিতে। মুর্শিদাবাদের সারগাছিতে সাবস্টেশনে লোডশেডিং এর প্রতিবাদে বিদ্যুৎ দফতরের কর্মীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের দেখুন মারামারি, ধস্তাধস্তি, ছবি দেখুন। বিদ্যুৎ বিভ্রাটে প্রতিবাদ জানাতে যান, তারপরেই বিদ্যুৎ দফতরের কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি। তুমুল উত্তেজনা। কথা বলবো প্রতিনিধি প্রণবের সঙ্গে। প্রণব, সারগাছি সাবস্টেশন, কিন্তু কোন এলাকায় লোডশেডিং, কোন এলাকার লোক এসেছিলেন? দেখো, এই সারগাছির আশেপাশে যে সমস্ত গ্রামগুলো রয়েছে সেই সমস্ত গ্রামের বাসিন্দাদের অভিযোগ যে দীর্ঘদিন ধরেই তোমার বিদ্যুৎ থাকছে না এবং রাত্রিবেলার দিকে একবারেই বিদ্যুৎ থাকছে না এবং বিদ্যুৎ থাকলেও তার ভোল্টেজ থাকছে না, তার ফলে ফ্যান ট্যান কিছু ঘুরছে না। সেই কারণে তারা কিন্তু আজকে যে সারগাছি যে সাবস্টেশন রয়েছে সেখানে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। তারপরে যে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ছিল তাদের সঙ্গে হাতাহাতি শুরু হয়ে যায়, তর্কতর্কি হতে হাতাহাতি, এবং বিদ্যুৎ দপ্তরের যে তোমার অফিস সেই ঘরেও ভাঙচুর চালানো হয়। তবে বেলডাঙ্গা থানা বিশাল পুলিশ বাহিনী এবং এলাকা তারপরেই কিন্তু তারপরে শান্ত হয়। কেন বিদ্যুৎ দপ্তরের কর্মীদের সঙ্গে এরকম মারামারি হলো কেন? বিদ্যুৎ দপ্তরের কর্মীরা সঙ্গে আসতেই কেন এরকম ধস্তাধস্তি শুরু হলো? প্রণব, এরকম ভাবে সুরাহা পাওয়া যায়নি। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ, দেখো, তাদের গ্রামবাসীদের অভিযোগ যে তারা একাধিকবার এই ব্যাপারে অভিযোগ করলেও তারা কিন্তু কোন রকম ভাবে সুরাহা পায়নি। সেই কারণে কিন্তু তারা আজকে এসেছিল এবং তারপর বিদ্যুৎ। প্রণব, তোমার কথা কেটে কেটে যাচ্ছে, যদি একটু জায়গা বদল করো তাহলে ভালো হয়। আগে দেখাই বিক্ষোভকারীরা কি বলছেন। আন্দোলন করছে আমরা, অফিসের স্টাফ বললো যে এখানকার হেড অফিসার আসুক, আমি ওনার সঙ্গে কথা বলবো। ইলেকট্রিক অফিসের স্টাফ, তার নিকনেম টাইগার, উনি এসে আমাদের উপরে হাত দিয়েছেন, আমাদের গায়ে হাত তোলার জন্য কঠোরতম শাস্তি আমরা দাবি করছি, যারা আমাদের গ্রামের যত তাড়াতাড়ি সম্ভব ইলেকট্রিক ব্যবস্থাকে উন্নত থেকে উন্নত মানের করা হোক, এটাই চাই আমরা। আর আবার মুর্শিদাবাদেরই ছবি দেখাবো, সাগরদিঘিতে এই যে অবরোধ, এটাও লোডশেডিং। এই গরম, ভ্যাপসা গরম, তার মধ্যে যদি লোডশেডিং হয়, দীর্ঘদিন ধরে সেই লোডশেডিং চললে মানুষ ক্ষুব্ধ হচ্ছেন এবং বিক্ষোভে পথ অবরোধ। যেখানে বসে আছেন রাস্তায় সেখানেও হাত পাখা দিয়ে হাওয়া খেতে হচ্ছে, কারণ এতটাই গরম। বিদ্যুৎ পরিষেবার স্বাভাবিকের দাবিতে বিক্ষোভ দেখুন। আর মুর্শিদাবাদেরই সারগাছি, সেখানেও বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগ, লোডশেডিং এর অভিযোগ। আর সেখানে বিদ্যুৎ দপ্তরে গেলে পরে, সাবস্টেশনে গেলে পরে বিদ্যুৎ কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি, মারামারি। আর সাগরদিঘিতে, মুর্শিদাবাদেরই দুটো ছবি দেখুন। মুর্শিদাবাদের আরেক সাগরদিঘি, সেই সাগরদিঘিতে রাস্তা অবরোধ করলেন মানুষজন বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগে। মুর্শিদাবাদের পাশের জেলা মালদা, সেখানেও তাও উত্তপ্ত, বিদ্যুৎ বিভ্রাটে উত্তপ্ত মোথাবাড়ি। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। 3 দিন ধরে বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগ। প্রচন্ড গরম, ভ্যাপসা গরম, তার মধ্যে বিদ্যুৎ নেই, কারেন্ট থাকে না, ফ্যান চলে না। বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। পরে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। আমাদের দাবি হলো এমার্জেন্সি ট্রান্সমিটার দিতে হবে এবং কি লাইনের ভোল্টেজ পূর্ণ দিতে হবে।
আমরা পথ অবরোধ করেছি বাধ্য হয়ে, আমরা এসএসকে ফোন করেছি, সমস্ত কমপ্লেন করেছি, আমাদের কোনো সাড়া দেয়নি। আমাদের একটা অনুষ্ঠান ছিল কালকে, এখন পর্যন্ত ওই অনুষ্ঠানের পরে মানুষের বাড়িতে একটা মাংস আছে, সমস্ত কিছু আছে, এখন সারা রাত লাইন নেই। আমাদেরকে এখন পর্যন্ত বলছে যে গাড়ি নেই, রাত 10টার পরে কোনো গাড়ি থাকে না, কোনো অফিসার গুরুত্ব দেয় না, কেউ গুরুত্ব দেয় না। আমরা লাস্ট আমাদের দাবি হলো ট্রান্সমিটার দিতে হবে আমাদেরকে, এবং 2টা ট্রান্সমিটার দিতে হবে এবং ভোল্টেজ ফুল দিতে হবে। তা না হলে কি করবে? তাহলে আমরা এরকম পথ অবরোধ হচ্ছে, তার যে আরো বৃহত্তম আন্দোলনে আমরা উঠে পথ অবরোধ। এখানে তো তবু পুলিশের আশ্বাসে অবরোধ তুললেন। হাওড়ার জগৎবল্লভপুরে পুলিশ গেল, কিছুই হলো না, পুলিশকে তাড়া করে পুলিশকে সরিয়ে দিল ওই এলাকা থেকে এই বিক্ষুব্ধ মানুষজন, কারণ সেখানেও বিদ্যুৎ নিয়েই অভিযোগ, বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগ। বিক্ষোভের মুখে পুলিশের সঙ্গে বচসা, ধস্তাধস্তি, এলাকা ছাড়ল পুলিশ। দেখুন সেই ছবি। সব জায়গায় এরকম কারেন্ট নেই, গরম, তার মধ্যে রাস্তায় নামতে বাধ্য হচ্ছেন মানুষ। আর এখানে দেখুন হাওড়ার জগৎবল্লভপুরে, এর আগে মুর্শিদাবাদ দেখালাম, মালদা দেখালাম, আর হাওড়ায় পুলিশ বোঝাতে গেল, অবরোধ তুলতে গেল, পুলিশকে ঘিরে বিক্ষোভ, তর্কাতর্কি, বচসা, পুলিশ এলাকা ছাড়লো। ওই দেখুন। আমাদের নিজেদের সমস্যার জন্য পথ অবরোধ করেছি, এই নয় যে দুঃখিত মানুষ যারা অসুস্থ তাদের ঘরে ছাড়ছি না। পথ অবরোধ খালি জনসাধারণকে বোঝাবার জন্য এবং প্রশাসনিকভাবে যারা ইলেকট্রিক অফিসে আছে তাদের ঘরে আমাদের ব্যথা বেদনা জানাবার জন্য। পথ অবরোধ মানে এই নয় যে অ্যাম্বুলেন্স ছাড়ছি না বা দুধের গাড়ি ছাড়ছি না, অসুস্থ ব্যক্তি বা অ্যাম্বুলেন্স বা দুধের গাড়ি বা খাবারের গাড়ি, যে সকল গাড়ি আছে সকলকে আমরা যাতায়াত করতে দিচ্ছি। বাঁকুড়াতে উত্তেজনা, রেলগেটের বদলে আন্ডারপাস তৈরি হবে, আর আন্ডারপাস তৈরিতে উচ্ছেদের নোটিশ দিয়ে দেওয়া হয়েছে। পুনর্বাসনের দাবিতে বাঁকুড়ায় এইভাবে বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ। রেলের সিদ্ধান্ত মানবেন না। বাঁকুড়ার থেকে মশাগ্রাম যাওয়ার পথে বাঁকুড়া দামোদর রিভার রেলপথের ওপর এই ভাদুল রেল ক্রসিং। কথা বলবো প্রতিনিধি প্রিয়ব্রতর সঙ্গে। প্রিয়ব্রত, কতগুলো পরিবার কত বছর ধরে এখানে থাকছেন, তাদেরকে আগে কিছু বলা হয়েছে, বা এত বছর ধরে থাকছেন যখন তাদেরকে অন্য ঠাঁই দেওয়ার কোনো ব্যবস্থা? দেখো নয়নদা, 40টি পরিবারের বাস এই ভাদুল রেলপাট যে বস্তি, সেই বস্তি এলাকায়, এবং এর আগে মৌখিকভাবে বারে জানানো হয়েছে যে উচ্ছেদ করা হবে, কিন্তু কোনোভাবে নোটিশ দেওয়া হয়নি। গতকাল বিকেল দিকে এই নোটিশ পড়ে এবং 7 দিনের মধ্যে এই উচ্ছেদ করা হবে, উঠে যেতে বলা হয়েছে এই বাসিন্দাকে, না হলে কিন্তু এই যে বস্তি এলাকা সেটা ধূলিসাৎ করে দেওয়া হবে বুলডোজার দিয়ে। এবং এই ঘটনা যখন ঘটেছে তারপরেই কিন্তু স্থানীয় মানুষজন একজোট হয়েছে এবং তারা বিক্ষোভে সামিল হয়েছে। পরে পুলিশ গিয়ে উদ্ধার করে বিক্ষোভ থামিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। কিন্তু এই যে রেলপার বাসিন্দারা, এরা দাবি করছেন যে দীর্ঘ কেউ 60 বছর, কেউ 70 বছর ভাব ঠাকুর তারা আমল থেকে এই এলাকায় রয়েছেন, এবং এই সময়তে এই যখন উজ্জ্বল চলছে, দাবদাহ চলছে, তখন যদি তাদেরকে উচ্ছেদ করে দেওয়া হয়, বেদখল করে দেওয়া হয়, গৃহহীন করে দেওয়া হয়, তারা যাবে কোথায়? তাদের মরা ছাড়া তো কোনো উপায় নেই। আর সেই কারণেই তারা কিন্তু বিক্ষোভে সামিল হয়েছেন। তারা রেলের কর্তৃপক্ষের হস্তক্ষেপ চাইছেন, অবিলম্বে পুনর্বাসন চাইছেন, তাহলেই কিন্তু তারা উচ্ছেদ হবেন, কিংবা তারা কিন্তু যেতে চাইছেন না এই এলাকা ছেড়ে। এই দাবিতে কোনো শিলমোহর পড়েছে আপাতত? দেখো, রেলের পক্ষ থেকে কোন রকম সিলমোহর দেওয়া হয়নি, কিংবা এই ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে তারা কি বলতে চাইছে বা কারাই বা নোটিশ দিল, যখন তাদেরকে বারে জানানো হচ্ছিল কোন রকম নোটিশ দেওয়া হয়নি, সেক্ষেত্রে এই নোটিশ পড়লো কি করে, হঠাৎ করেই কেন বা নোটিশ দেওয়া হলো? কেননা ওই এলাকায় দীর্ঘদিন ধরে বাস করছে। এর পাশাপাশি যে আনম্যান্ড রেল ক্রসিং রয়েছে তার নিচেই যে আন্ডারপাস তৈরি করা হবে, এই সহ প্রায় কিন্তু এই ভাদুল সহ প্রায় 4-5টি গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে। সেক্ষেত্রে তাদের বাসিন্দারাই কোন রকম দাবি ছিল না। সেক্ষেত্রে কেন এই আনম্যান্ড রেল ক্রসিং তুলে দিয়ে পরে ভাদুল আন্ডারপাস করা হচ্ছে, সেটা নিয়েও কিন্তু সন্দেহ রয়েছে স্থানীয় বাসিন্দাদের। দেখা যাক পরিস্থিতি কোন দিকে এগোয়, বিক্ষোভকারীরা কি বলছেন দেখুন। আজকে নোটিশ দিয়ে দিয়েছে ঘর ভাঙা, 7 দিনের ভিতরে ঘর ভাঙতে হবে রেল থেকে। আমরা এতদিন আছি এইখানে, আজ মনে হয় 50 বছর আমার শাশুড়িরা সবাই আছে এইখানে, আমরা বিয়ে হয়ে এর থেকে আছি। তাহলে আজ ছেলে পুলে এখানে সব মানুষ হলে স্কুল সব যার যেমন পারিছি করেছি, তাহলে আজকে বলছি উঠে যেতে হবে 7 দিনের ভিতরে, তা কোথাকে যাবো আমরা? আমরা এখন চাই আমাদের এই অবস্থায় ছেলে মিলে এই বর্ষার সামনে
ঘর বানাবো না পেটে জোগাড় করব না একটা বাস কিনবো, আমাদের কিছু আপনারা সাহায্য করুন, নালে আপনারা গুলি করে আমাদেরকে মেরে দেয় ছেলে পুলেকে, আমরা বাঁচতে চাই রে। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে চলে যাব এবার। রঘুনাথগঞ্জে জল সমস্যা, কিরকম জল সমস্যা? ড্রেনের পাশে যে পাইপলাইন, সেই পাইপলাইন ফেটে বিপত্তি। রঘুনাথগঞ্জের যমুলা কলোনি, ড্রেনের পাশে কলের পাইপ ফেটে এইরকম অবস্থা। 4টি কলই খারাপ, বাধ্য হয়ে অপরিষ্কার জল ভরসা এলাকার মানুষের। অভিযোগ যে বারবার জানিয়েও কাজ হয়নি, তার মানে পঞ্চায়েতে জানিয়েছেন নিশ্চয়ই, কাজ হয়নি। কবে তাহলে পরিষ্কার জল পাবেন? শিশুরা কি খাবে? 200 পরিবারের বাস। ড্রেনের পাশে একটি কল পাইপ ফেটে যাওয়ায় জল পড়ে, আর এই অপরিষ্কার জলেই বেঁচে রয়েছেন এরা। কিন্তু গ্রামের 4টি কলের মধ্যে 4টি যদি খারাপ হয়ে পড়ে থাকে তাহলে চলবে কি করে? গ্রাম পঞ্চায়েত প্রধান বারবার শরণাপন্ন হয়েছেন, কিন্তু কোনো অবস্থা ফেরেনি। এখান থেকে জল নিয়ে যে কাজ কাম করি, খাওয়া দাওয়া করি, স্নান টান সবই করি। যে কোনো অসুখ হলে কিছু করার নেই আমাদেরকে। কেন করে না? জলের সমস্যা বেশি আমাদের। নতুন কলগুলো যে দিয়েছে, নতুন কলগুলো ভোটের মুখে কদিন জল ছেড়েছিল, 4-5 দিন, তারপরে আবার নামাজের মুখে জল ছেড়েছে। জল ওটাও তো দেয় না ঠিক মতো, একবেলা দেয় তো একবেলা দেয় না, আবার একদিন দিবে তো 3 দিন 4 দিন জলই দিবে না। এই যে জল মানুষ এখান থেকে জল নিয়ে যাচ্ছে, এই জলে কি কাজ করেন? এই রান্না, খাওয়া দাওয়া, চান টান সবই করি। তো পাশে তো ড্রেন রয়েছে, সমস্যা হয় না? সমস্যা তো হয়, কিন্তু কিছু করার তো নাই। প্রধানকে জানানো হয়েছিল? হ্যাঁ, জানা হয়েছে। তো সে কি কাজ করেনি? হ্যাঁ, বলেছে যে করে দিব, কিন্তু এখন পর্যন্ত করে দেয় না, খুব কষ্ট হচ্ছে। অভিযোগ করছে যে এরা পাড়াতে জল নেই। প্রচুর অভিযোগ করছে, কিন্তু আমাদের তো ক্ষমতা নেই, তো আমরা কি বলবো? লোককে বলছি যে কি প্রধান কোনো কাজ করছে না? প্রধান কই এখানে কোনো, তো আমরা প্রধানে এখন পর্যন্ত সব রাস্তাঘাট যাই আসি তো বলে কি জলের খুব অভাব, এই কথাটা বলছি। আমি দেখা যাবে এই কথাটাই বলছি। প্রধানের সাথে আমি কোনো যোগাযোগ এখন পর্যন্ত করি না জলের ব্যাপারে, আমি নিজে করি না। কেন? আপনি তো মেম্বার তো করতে হবে, কেবল ভোটটা পাঠালো, এই তো করবো এখন, আমরা যোগাযোগ করবো এখন। এই গ্রামে যেমন জল নেই, তেমনি হিঙ্গলগঞ্জের বাইলানি গ্রামেও জল নেই। আর সেই জলের দাবিতে একেবারে স্লোগান উঠছে। কেন জল নেই? সেখানে পাম্প স্টেশন যেটা, সেখানে ভাঙচুর হয়েছে। তীব্র গরমে মিলছে না পানীয় জল। বলা হচ্ছে যে পিএইচই দফতরে বারবার অভিযোগ করা হয়েছে, তাতেও কোনো সুরাহা মেলেনি। কথা বলবো প্রতিনিধি অনুপমের সঙ্গে। অনুপম, পাম্প হাউসে ভাঙচুরের ফলে পুরো গ্রামে বন্ধ জল সরবরাহ, মানে পাল্টা বিক্ষোভে অন্য গ্রামের বাসিন্দারা। কি হবে আলটিমেটলি? সমস্যার সমাধান হবে? এত গরমের মধ্যে জল পাবেন মানুষ? দেখো এইটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। তার কারণ হিঙ্গলগঞ্জের বিশপুর পঞ্চায়েতের যে পাম্প হাউসটা আছে, সেই পাম্প হাউসের যে পাইপ লাইন গুলো আছে, সেই পাইপ লাইনে বিশপুর এলাকার মানুষ জল পায়, কিন্তু বাইলানি এলাকার মানুষ জল পায় না। বাইলানি এলাকার মানুষ বহুবার পঞ্চায়েতের থেকে শুরু করে পিএইচই দপ্তরের আধিকারিকদেরকে জানিয়েছে, কিন্তু কোন রকম সুরাহা না হওয়ায় আজকে বাইলানি এলাকার মানুষ তারা পিএইচির যে পাম্প হাউস আছে সেখানে কোনো আশ্বাস মিলেছে কি? পাম্প হাউস বন্ধ করে দেয়। কোনো আশ্বাস মিলেছে? না, এখনো কোনো আশ্বাস মেলেনি। তবে এলাকায় পিএইচই আধিকারিকরা গেছে, পুলিশ গেছে, তারা অবিলম্বে এই সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দিয়েছে। দেখা যাক, আমরাও চাই দ্রুত সমস্যার সমাধান হোক, অন্তত জলটুকু পান মানুষ। পিএইচই দপ্তর ভাঙচুর করে সাধারণ মানুষের জল বন্ধ করলো কেন? বিজেপি জবাব চাই, জবাব দাও। পিএইচই দপ্তর ভাঙচুর করা হলো কেন? জবাব চাই, জবাব দাও। এই যারা পিএইচই দপ্তর ভাঙচুর করেছে